হাই এভরিবডি, কি অবস্থা? বৃষ্টি দেখে কি মানুষজন কম নাকি? বিকালবেলা বৃষ্টি, ঘুমাতে অনেক ভাল লাগে, নাকি বাইরে ফুটবল খেলতেছে? কি করতেছো তোমরা? অমিত, ওবায়দুল্লাহ, লাবিয়া, সাদিয়া, খুরশিদা, ঋত্বিক, ফারজানা, সৈকত, তাসরিফাতুল, সাদিয়া, রাজিন, অনেক মানুষ না? মিথুন, জোস। তাহলে সবাই আমরা ধুমধাম জয়েন করতে থাকি। তো মনে হচ্ছে মানুষ একটু কম আজকে না? ফিজিক্স করে এসছে ওবায়দুল্লাহ, ভাই রে ভাই, তা কঠিন পড়াশোনা করে আসছে। তারা তো মাথায় এখনো একটু জ্যাম হয়ে আছে না? আবার অনেকে ঘুম থেকে উঠছে। আবার ফারদিন কবিতা লিখতেছে, নাইস। এগুলো শিখবো জিতবো গ্রুপে পোস্ট করবা মাঝে মধ্যে, যে এত বড় কবি ফারদিন, সে কবিতা লিখে রাত দিন। হ্যাঁ, সো পড়াশোনা চলে বিরতিহীন। এগুলো তো আমরা দেখতে চাই, রাইট? এন্ড আমার অবস্থা কেমন? আই এম ডুইং গ্রেট। এখনো ঠান্ডা বাঁধে নাই, যদিও অফিসে আসার পথে মোটামুটি মেন্টো যারা আছে সবাই কাক ভেজা। হ্যাঁ, কাকে কাকে দেখলাম? অর্পি, তারপর রায়হান, সাদমান আর রুমান। আরে ছন্দে ছন্দে নাম সবার না? হ্যাঁ, তো সবাই ভিজে টিজে শেষ। বাকিরাও শিশির, মনে হয় কি জানি, বেচারা অনেক ভিজে টিজে আছে। সো ঠান্ডা বাঁধেও না আর কি, দ্যাটস অল আই ক্যান সে টু ইউ। রেইনকোট, ছাতা যা আছে ইউজ করো। আর ভিজা মাথা নিয়ে বসে থাকো না, চুল ভালো করে শুকায় নিও। আর এটাকে কি বলে? সম্ভবত এটার নাম হচ্ছে বৃষ্টি বলয়, পত্রিকায় যেটা বললো, যে সারা বাংলাদেশে মোটামুটি সবখানেই হচ্ছে, ইউনো। সো কয়েকটা দিন এরকম যাবে। সো হচ্ছে নুডলস খাবেন? নুডলস অনেকদিন খাওয়া হয় না, তো নুডলস বানানটা কিন্তু ভুল, সময় একটু শিখতে হবে বানানটা। ঠিক আছে, যাক। নিশিতার পরীক্ষা চলছে, আমরা সবাই তার জন্য দোয়া করি, ইনশাল্লাহ ভালো হয় যেন। লামিয়া কাম্মু ভিজতে দেয় না, খুবই ভালো, এত ভিজা দরকার নাই। পরে ঠান্ডা মাথায় বসে থাকবা, আর নাক দিয়ে ঝর্ণা ধারা পড়তে থাকবে না? গুড। ওবেদুল্লাহ বলছে আমার বর্ষাকালে কবিতা, হ্যাঁ পোস্ট করে দাও। খালি পড়াশোনা নিয়ে করতে হবে, শিখবো জিতবোতে আমরা সবকিছু নিয়ে, যে তোমার যত গুণ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দিবা মাঝে মধ্যে। আর যেটা তোমাদের কোয়ার্টারের গ্রুপ, সেখানে তুমি শুধু পড়াশোনা, যে হোমওয়ার্ক বা প্রশ্নগুলো দিবা। ঠিক আছে, গুড। আচ্ছা, লাস্ট দিন আমরা চেঞ্জিং সেন্টেন্স তো দেখে আসছিলাম, বেশ কিছু নিয়ম। ওই যে অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এগুলো পড়ছিলাম। হ্যাঁ, সো আজকে আমরা আরো কিছু জিনিস পড়বো, যেমন একটা হলো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। সেটা কি জিনিস? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তাই না? So, আমরা এই জিনিসগুলো একটু ভালো করে শিখবো আজকে, এন্ড সবাই খুব মনোযোগী থাকবো, কারণ এই মুহূর্তে প্রায় 200 জন আছি। সো আই রিয়েলি হোপ উই আর গোনা হ্যাভ আ গুড ক্লাস। বাট মন না দিলে হবে কি জানো, যে বৃষ্টি দেখে এমনি করে উদাস মনে তাকিয়ে আছে ওকে। ভাই ভাই কি জানি পড়ালেন? আমি কিন্তু কিচ্ছু বুঝি নাই, আবার বুঝান পুরাটা। তখন আমরা সবাই মাথায় হাত দিয়ে বসে থাকবো, তাই না? আমরা উদাস হয়ে বৃষ্টি দেখা শুরু করবো। So, এটা না করে আমরা শুরু থেকে একটু মনোযোগী থাকবো। ওকে, সো আমরা যদি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড দেখতে চাই, তাহলে আমরা একটা কাজ করি। আমাদের কনসেপ্টটা ক্লিয়ার কিনা শুরুতে একটু দেখি। দেখি তো এটা পারি কিনা। একটা পোল দেয়া, হ্যাঁ আসো না। আমরা একটু দেখতে চাই ফ্রেজ আর ক্লজ, এই ব্যাপারগুলো আমাদের কাছে ক্লিয়ার কিনা, একটু জানা দরকার, তাই না? সো সবাই একটু চেষ্টা করি। আমার মনে হচ্ছে আমরা পারবো, আবার অনেকে ভুলও করতে পারি। So, আজকে যেন ওয়ান্স অ্যান্ড ফর অল, এই প্রথম এই শেষ, আমরা যেন কনফিউশনে ক্লিয়ার করে ফেলি। ফ্রেজ আর ক্লজের পার্থক্য হলো, ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। এখন আবার প্রশ্ন আসবে ফাইনাইট ভার্ব কি জিনিস? এটা ধরো একদম ক্লাস 8 থেকে আমরা, মানে একদম ছোট বাচ্চাদের থেকে কিন্তু আমরা শিখে আসি। এখন তোমরা তো অনেক বড় মানুষ, তোমাদের পারা উচিত। So, আমি আর ব্যাখ্যা না করে উত্তরটা দেখি। দ্য বুক অন দ্য টেবল ইজ নিউ। সো কয়জন পারলাম? 26 জন পারছি। ইতিহাসের সবচেয়ে জঘন্য পারফরমেন্স আমাদের নাকি? গুড। তৌফিক, লাবিবা, লামিয়া, নিলয়, পার্থ, তারপর আছে ফিয়ারলেস ফাইটার, জোস, মোহাম্মদ আব্দুল আজিজ, তারপর ফাহমিদা, মিফতাহুল এন্ড সামিহা। সো ফ্রেজ মানে হলো ফাইনাইট ভার্ব নাই এরকম একটা অংশ। ঠিক আছে, আমরা ইডিয়মস এন্ড ফ্রেজ শিখে এসেছি না, সেরকম।
এখানে দেখো একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, এখানে কোনো ফ্রেজের অংশ নাই। সাবজেক্ট, ভার্ব আর কি একটা অ্যাডভার্ব, তাহলে এখানেও নাই। সাবজেক্ট, ভার্ব, এখানেও নাই। কিন্তু এই অংশটা হচ্ছে একটা ফ্রেজ, দ্য বুক অন দ্য টেবল, এটা বাক্যের আরেকটা অংশ। এই যে একটা বেসিক জিনিস, এটা আমরা একটু মন দিয়ে শুনবো। হ্যাঁ, চলো আমরা একটু দেখি ফ্রেজ জিনিসটা কি। একাধিক শব্দের সমষ্টি। আমরা বলতে পারতাম দ্য বুক ইজ নিউ, কিন্তু যখন আমরা একাধিক শব্দ দিলাম, দ্য বুক অন দ্য টেবল ইজ নিউ, খেয়াল করে দেখো এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, কিন্তু একাধিক শব্দের সমষ্টি। এটাকে আমরা ফ্রেজ বলি। কেমন? এটা কোনো বাক্য না, কিন্তু এটা বাক্যের একটা অংশ, তাই না? যেমন দেখো, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই অ্যাট লার্জ, দুইটা শব্দ মিলছে, তাই না? একটা অ্যাডভার্বের কাজ করছে। কিংবা অ্যাজ সুন অ্যাজ, এরকম অনেক শব্দই আছে যেখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, সেটাকে আমরা ফ্রেজ বলে থাকি। ওকে, এবার তাইলে ক্লজ জিনিসটা কি সেটা একটু দেখি তো, আমরা পারি কিনা। হয়তো পারবো, না পারলেও ক্ষতি নাই, চেষ্টা করি। ক্লজ মানে হলো যেখানে ফাইনাইট ভার্ব থাকে। এন্ড হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব মানে হচ্ছে যে ভার্বটা চেঞ্জ করা যায়। সেটা কিরকম জিনিস? ধর আমরা বলতে পারি প্রেজেন্ট টেন্সে আছে গোজ, পাস্ট টেন্সে হবে ওয়েন্ট, তারপর পারফেক্ট টেন্সে গন, চেঞ্জ হলো, তাই না? কিংবা হি হলে গোজ হয়, আই হলে গো হয়, এই যে চেঞ্জ হলো, এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। এখানে দেখো কোনো ভার্বই নাই, বাদ, কোনো ভার্বই নাই, বাদ। রানিং ইন দ্য রেইন, এটা কি চেঞ্জ করা পসিবল? পাস্ট টেন্স, ফিউচার টেন্স না। তাহলে কি বলা যেতে পারে? এটা জিরান পার্টিসিপল, সেগুলোর একটা। একমাত্র স্টাডিজ, এখানে হি এর জায়গায় তুমি যদি দিয়ে দিতা আই, তাহলে কিন্তু স্টাডিজ হতো না, তাই না? সো দ্যাট ইজ আ ক্লজ। এটা আমরা আরেকটু ভালো পারছি, যদি এখন অনেক কম। ফাতিহা, তারপর হচ্ছে লামিয়া, লাবিবা, মারিয়াম, আনামুল, মারিয়াম, আর দুইজন মারিয়াম, একজন চৌধুরী, একজন হোসেন, অমিত, আরেকজন ফাতিমা, শুরুতে ছিল ফাতেমা, আর তারপর মেহের এন্ড ফারজানা, জোস। তাহলে আমরা টুকটুক করে একটু একটু বুঝতেছি জিনিসটা। আমরা কিন্তু একদম সরয়া সরয়া থেকে শুরু করছি। এই জিনিসগুলো আমাদের এখন পড়ার কথা না, আমাদের সরাসরি নিয়ম, রুলসে চলে যাওয়ার কথা। তারপরে এগুলো নিয়ে কনফিউশন থাকে দেখে আমরা দেখতেছি। যেই শব্দ সমষ্টিতে সাবজেক্ট এবং বিশেষ করে ফাইনাইট ভার্ব থাকে, সেটাকে আমরা ক্লজ বলি। ওয়ান্স এগেইন, ক্লজ একা কিন্তু বাক্য গঠন করতে পারে না, সেও বাক্যের একটা অংশ। কেমন? সো তাহলে গাইস, আমরা কি ফ্রেজ এন্ড ক্লজ একটু একটু আইডিয়া পেলাম, তাই না? কিছুটা পেলাম। চলো আরেকবার আমরা একটু দেখি। ধরো, আই স মাই ফ্রেন্ড লাফিং। এই যে এখানে খেয়াল করে দেখো, লাফিং শব্দটা তুমি কিন্তু চেঞ্জ করতে পারবা না। তুমি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স যেটাই দাও না কেন, চেঞ্জ হবে না। তাহলে এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব চেঞ্জ হয়, নন ফাইনাইট চেঞ্জ হয় না। নন ফাইনাইট আমরা জানি তিন ধরনের আছে, একটা হচ্ছে জিরান্ড, 100 বার পড়ে আসি না, একটা পার্টিসিপল, আর একটা ইনফিনিটিভ। এর মধ্যে আমরা আবার জানি জিরান্ড পার্টিসিপল দুইটাতে কি হয়, ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত হয়। আরো আমরা জানি জিরান্ড একটা নাউনের কাজ করে, আর পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। সো এখানে তাহলে লাফিং শব্দটা কি হলো, এটা কিসের কাজ করছে একটু বলি তো আমরা। ওবায়দুল্লাহ বলছে, ভাই একটু উল্টা বলে ফেললেন না? তাই? কোন পার্টটা উল্টা বলছে একটু বলো তো, হইতেও পারে কোনো একটা কিছু ভুল, কিন্তু কোথায় সেটা একটু ধরাই দিও। এখানে লাফিং শব্দটা কি সেটা একটু দেখিতে পারি কিনা। আর গাইজ, নামাজের বিরতি প্রয়োজনে দিব, কিন্তু সত্যি বলতে আসরের ওয়াক্ত কয়টায় শুরু হয় এটা একটু দেখার, আমি একটু দেখি। আসর ওয়াক্ত ঢাকাতে দেই, ওরা দেখাচ্ছে 3টা 16।
3:30 বাদ দাও, তুমি 4টার ভিতরে ডেফিনেটলি বাংলাদেশের সবখানে ধরে নেওয়া যায় আসরের ওয়াক্ত শুরু হয়। এখন বলতে পারো আজান তো দেয় নাই, আজান দেয় একদম পারফেক্ট টাইমে, মানে সবচেয়ে বেস্ট পসিবল টাইমটাতে আজান হয়, ওয়াক্ত কিন্তু অনেক আগে শুরু হয়। তো এখন ধরো যে নামাজের বিরতি দেয়া যায় মাগরিবের সময়, কারণ তখন দেখা যায় যে অবশ্যই খুব অল্প একটা সময় পাই আমরা নামাজের জন্য, তখনই পড়ে ফেলতে হয়। হ্যাঁ, কিন্তু আসর আমরা চাইলে কিন্তু 5টায় ক্লাস শুরু হচ্ছে এর আগে চাইলেই পড়তে পারি, আমরা পড়ি না। এখন তারপর কি করি, এসে বলতে থাকে যে নামাজে বিরতি দেন। এখন ধরো দিলে 15 মিনিট 20 মিনিট ওখান থেকে গন, একটা 1.5 ঘন্টা ক্লাস, ছোট্ট একটা ক্লাস। এটা কিন্তু একটু মাথায় রাখা উচিত যে আমরা কিন্তু নামাজটা চাইলে পড়ে, আমি কিন্তু পড়ে আসছি, রাইট? সো পড়লে ভালো, আর না পড়লেও সমস্যা নাই, বিরতি প্রয়োজনে তো দিব। বাট ওটাই কথা যে মাগরিব হলে অবশ্যই দিতে হয়, কিন্তু আসরেরটা একটু একটু মানে ইউ গাইস কুড হ্যাভ প্রেড বিফোর কামিং টু দ্য ক্লাস। যাক, আমরা যে কিছুই পারি না সুন্দর মতো কমেন্টে আমরা প্রকাশ করে দিচ্ছি, সেটা হলো আই স মাই ফ্রেন্ড লাফিং। এখানে প্রশ্ন ছিল এটা কোন নন ফাইনাইট ভার্ব? ইনফিনিটিভে কি হয়, টু থাকে, তাহলে এখানে সেটা নাই, ইনফিনিটিভ হবে না। জিরান্ড আর পার্টিসিপলের ভিতরে কোনটা হবে? এখন যারা কমেন্ট করলাম জিরান্ড, এখানে নাউনের কি কোনো কাজ আছে? নাই। এখানে কিন্তু আমার ফ্রেন্ডকে কি অবস্থায় দেখলাম, হাসছে এই অবস্থায় দেখলাম। অ্যাডজেক্টিভ কি কাজ করে, সে নাউন কিংবা প্রোনাউনকে মডিফাই করে, মানে তাদের সম্পর্কে একটা তথ্য দেয়। আমার ফ্রেন্ডের সম্পর্কে একটা তথ্য দিল, সে হাসছিল, তার একটা অ্যাডজেক্টিভের কাজ করলো, দ্যাট মিনস ইট ইজ পার্টিসিপল। এটা আমাদের পারা উচিত ছিল, রাইট? আমরা কিন্তু ভুল করে ফেললাম। তার মানে কি, তার মানে হচ্ছে আমরা এইচএসসি পরীক্ষা দিব, আমরা কত পর অ্যাডমিশন টেস্ট দিব, কিন্তু আমরা এখনো পর্যন্ত জিরান পার্টিসিপল, ফাইনাইট নন ফাইনাইট, ক্লজ ফ্রেজ জিনিসগুলো কিন্তু অতটা ক্লিয়ার না। এটা কিন্তু একটা ভয়ের বিষয়। কারণ হলো যে তুমি এই পড়াশোনা দিয়ে খুবই সহজে বোর্ড পরীক্ষাতে ভালো করতে পারবা। আমরা সেভাবেই তোমাদেরকে ধরে ধরে খাইয়ে খাইয়ে পড়াশোনা করাই দিব। এবং প্রত্যেকবারই দেখা যায় এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষা যখন হয়, যে ইংলিশে আরে ভাই এটা তো অনেকখানি যেটা পড়িয়েছিলেন পরীক্ষায় চলে আসলো, এরকম আমরা শুনি, এবং আলহামদুলিল্লাহ বেশিরভাগই ভালোই দাও তোমরা। কিন্তু অ্যাডমিশনে গিয়ে একটু কষ্ট হবে, কারণ অ্যাডমিশনে তো আর মানে ওরকম গতানুগতিক প্রশ্ন আসবে না, সেখানে একটু ইউনিক প্রশ্ন আসবে, সেখানে একটু বেসিক থেকে প্রশ্ন আসবে। So, আমাদের যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, আমরা বোর্ড পরীক্ষায় পার করে আসবো সুন্দর মতো, কিন্তু অ্যাডমিশনে গিয়ে একটু বাস খাবো। এন্ড সেটা তুমি মেডিকেলে যাও, তুমি ঢাকা ভার্সিটি যাও, বা যেখানেই যাও না কেন, ইংলিশে প্রশ্ন কিন্তু প্রায় একই রকম হয়। আইবিএ তে গেলে আলাদা, ওখানে অনেক বেশি অ্যাডভান্স হবে, কিন্তু বাকি সবখানে কিন্তু একই টাইপের হবে। তো এগুলো আমাদের পারতে হবে, ঠিক আছে? এগুলো আমরা না পারলে কিন্তু লজ্জার বিষয়। সো তাহলে আমরা ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব জিনিসটা একটু শিখলাম, শিখছি তো? পারবো তো এখন? আশা করা যায় পারবো। আরেকটা দেই, রানিং ইজ ফান ডিউরিং রেইন। এখানে প্লিজ গাইস, রানিং শব্দটা কি একটু কমেন্ট করে দিতে পারি কিনা? লামিয়া, আয়েশা, তাজনিন, ওবায়দুল্লাহ, হ্যাঁ অনেকে কমেন্ট করছি। ইয়েস, এখন আমরা বুঝতে পারছি। রানিং এর জায়গায় আমি দিতে পারতাম ক্রিকেট, রানিং এর জায়গায় দিতে পারতাম হকি, যেটা ভালো লাগে, মানে সবগুলো কিন্তু নাউনের কাজ করছে। সো তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি, সে নাউনের কাজ করলো, দ্যাটস এ জিরান্ট। এই তো আমরা জিনিসগুলো এখন পারি, তাই না? আবার যদি আমি বলতাম আই স ইউ রানিং, তখন আবার রানিং শব্দের হয়ে যেত পার্টিসিপল। কেন? এই যে একটা প্রোনাউনকে মডিফাই করলো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে। এই তো আমরা জিনিসটা শিখে ফেলছি, তাই না? ভালো করেই শিখে ফেলছি, জোস। তাইলে চলো আমরা একটু ক্লজ এর আলোচনাতে যাই, কেমন? ক্লজ মানে হইলো ফাইনাইট ভার্ব থাকবে, জিরান পার্টিসিপল না, যে ভার্বগুলো চেঞ্জ হওয়ার মতো সেগুলো থাকবে, কেমন? সো সেগুলো কি কি? একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, একটা কোঅর্ডিনেট ক্লজ। মানে আমরা বলতে পারি যে প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট। এই তিনটা জিনিস কেন দরকার? কারণ আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেখে ফেলবো সেইটা। যারা একটু দেরিতে জয়েন করছি, কোনো সমস্যা নেই, আমরা এমন কিছু পড়ি নাই, মূল টপিক এখনো ঢুকিয়ে নাই, আমরা মূলত বেসিক নিয়ে কথা বলছিলাম। তো আমরা বাংলায় কিন্তু শিখে আসছি সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, তাই না? ইংরেজিতেও সেটা আছে। চলো তাহলে এই জিনিসগুলো একটু বুঝে নেই আমরা।
সিম্পল সেন্টেন্স মানে কি? সরল বাক্য, তাই না? দেখতেই পাচ্ছি, খুবই সিম্পল। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে হলো, এটা বুঝারও দরকার নাই, সে হলো স্বাধীন। নামেই আছে ইন্ডিপেন্ডেন্ট, কোনো ঝামেলা নেই এখানে। ধরো যে আমরা বলতে পারি আই ইট রাইস, তাই না? জেমস এট অ্যাভোক্যাডো। নর্মাল যে কোনো বাক্যকে আমরা বলতে পারি সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, সিম্পল তো সিম্পলই হবে। এবার কমপ্লেক্সে গেলে একটু ঝামেলা হবে, বেশি না, অল্প একটু ঝামেলা। চলো আমরা জিনিসটা দেখি। কমপ্লেক্স সেন্টেন্স ওরা বলছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ভাই এগুলো আবার কি জিনিস, সেগুলো তো বুঝি না। অনেকে বুঝি, বাট অনেকে হয়তো বুঝি না, তাদের জন্য একটু দেখি। ধরো আমি বললাম আই ওয়ান্ট ইট, আমি খাবো না। ঠিক আছে, খাও না, সমস্যা কি, তাই না? তাহলে দেখো, বাক্যটা পরিপূর্ণ হওয়ার জন্য মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারতে হবে। প্রকাশ করতে পারছে, জোস। তাইলে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা যায়, তাই না? এবার একটা ডিপেন্ডেন্ট ক্লজ দেই। ইফ ইউ ডোন্ট ইট, এটা অর্থ কি? যদি তুমি না খাও। তখন মনে প্রশ্ন থাকবে, যদি তুমি না খাও তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমরা সবাই না খেয়ে থাকবো, আমরা আনন্দে ধেয়ে ধেয়ে করে নাচবো, আমরা সবাই ফুটবল খেলতে বৃষ্টির মধ্যে বাইরে চলে যাব। উই ডোন্ট নো, একটা প্রশ্ন থেকে গেল। তাহলে এই অংশটা মনের ভাব কিন্তু প্রকাশ করতে পারে না, এটা প্রশ্ন থেকে গেছে যে তুমি না খেলে কি হবে। তাহলে এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? সে নির্ভরশীল, কার উপরে নির্ভরশীল? এই যে প্রশ্নের উত্তরটা আমরা পাচ্ছি, ইফ ইউ ডোন্ট ইট আই ওয়ান্ট ইট, তাহলে হচ্ছে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ক্লজ মিলে হলো একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন ইন্ডিপেন্ডেন্ট তো ঝামেলা কিছু না, একদম ইজি জিনিস। ডিপেন্ডেন্ট যে, সেটা আমরা কিভাবে বুঝবো? একটা কনজাংশন হয়, কনজাংশন জানি না আমরা, যুক্ত করে, রাইট? সো যুক্ত যে করে, এইটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। আচ্ছা, সাবঅর্ডিনেট মানে কি? নামাজের বিরতি 5:45-এ দিব। সাবঅর্ডিনেট কনজাংশন মানে হলো, তুমি দেখবা সাবওয়ে সার্ফার, সাব মানে হচ্ছে নিচে, তাই না? সো যে হচ্ছে তোমার নিচে থাকে, তোমার অধীনে থাকে, তুমি যাকে অর্ডার করো, সে সাবঅর্ডিনেট কনজাংশন, মানে সেও নির্ভরশীল। বুঝা গেছে? আরো একটা আমরা দিতে পারি, কি দেওয়া যেতে পারে? আই ওয়ন্ট প্লে সিন্স আই হ্যাভ আ ক্লাস। যেহেতু আমরা ক্লাস আছে, সো আমি খেলাধুলা করার টাইম নাই। আমি খেলবো না, এই অংশটা কিন্তু স্বাধীন। ঠিক আছে, খেলিস না ভাই, তুই গিয়ে বসে থাক। কিন্তু যখন তুই বললা, যেহেতু আমার একটা ক্লাস আছে, তোমার বসে তো তো কি হয়েছে? ক্লাস থাকলে বাং মারবি, মানে কি করবি? এই যে এখানে কিন্তু প্রশ্ন থেকে যায়, যেহেতু আমার ক্লাস আছে সেহেতু কি, তাই না? তাহলে এখানে কিন্তু সিন্স শব্দটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন, এবং এই পুরো অংশটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এবং সেই প্রশ্ন উত্তর দিচ্ছে এই পার্টটা, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট মিলে কমপ্লেক্স সেন্টেন্স। এই যে চলো আমরা এক্সাম্পলটা দেখি। আই গেট হেডেক whenever I watch television. তুমি যদি এই পার্টটা ঢেকে রাখো, whenever মানে যখনই, যখনই আমি টিভি দেখি, প্রশ্ন থেকে যায় তখন কি হয়, এই যে উত্তরটা পেয়ে যাচ্ছি, তখন আমার মাথা ব্যথা হয়। তাহলে ওই ছেলেটা চশমা নেওয়া লাগবে, তাই না? চোখে মনে ভালো দেখে না, রাইট? সো তাহলে একটু বুঝা গেল, ছবিটা আরেকবার দেখি, যদি বুঝি আমরা সামনে আগাবো। মনে হচ্ছে আমরা বুঝতে পারছি। এই যে দেখো, অনেকগুলো এরকম আছে সাবঅর্ডিনেট কনজাংশন, এগুলো মুখস্থ করার কিচ্ছু নাই, এমনি দেখে রাখলা। হ্যাঁ, এখানে মুখস্থ করার কিচ্ছু নাই। দেন মানে কি? চেয়ে বা থেকে। রাদার দেনও মানে বলতে পারি বরং।
তারপর ওয়েদার বানান ভুল লিখছে। হ্যাঁ, কি আছে, এগুলো মোটামুটি আমরা পারি, তাই না? কঠিন কিচ্ছু নাই। সিন্স মানে হতে পারে কারণে, ওয়ান্স মানে একদা, তাই না? আনটিল মানে যতক্ষণ পর্যন্ত। এই তো, খুব একটা আহামরি তেমন কিছু নাই। দো, অলদো মানে হচ্ছে যদিও, তাই না? তাইলে এই যে এই জিনিসগুলো থাকে সাধারণত, এগুলো থাকলে বুঝতে পারি কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে? দেখছি সবাই? তাহলে আমরা সামনে আগাবো। স্লাইড পুরোপুরি ক্লিয়ার নাই? কোনো সমস্যা নাই, শোনো। এটা হচ্ছে এখানে যদি নাও দেখতে পাও, তোমরা কিন্তু যখন এটা ওই যে পিডিএফ আকারে দেখবা, তখন দেখবা খুব ক্লিয়ারলি দেখতে পাবে। এখন স্ক্রিনে একটু কম ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে প্যারা করার কিছু নাই। এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট কিছু এক্সাম্পল হিসেবে দেখানো। আমরা কম্পাউন্ড সেন্টেন্সে যদি একটু যাই, আর দীপঙ্কর যেরকম বললো যে অনেকে এটা বলে যে আমি তো ইংরেজি পড়াশোনা করি না, আমি তো পারি না। আর না পারলে কোনো সমস্যা নাই, এই মুহূর্ত থেকে একটু মন দিতে হবে। অনেকে ভুলটা করে যে যেহেতু এতদিন পড়ি নাই তাহলে এখনো পারবো না। এটা করবো না আমরা। এতদিন পড়ি নাই, এখন থেকে পড়বো। ঠিক আছে? দ্যাট শুড বি দ্য মেন্টালিটি। ওকে, গুড। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্স মানে কি? কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে যৌগিক বাক্য। আমরা সিম্পলে দেখছি ভাই সে স্বাধীন, কোনো ঝামেলা নাই, তার নিয়ে চিন্তারও কিছু নাই। কমপ্লেক্সে দেখছি দুইটা ক্লজ থাকে, একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা ডিপেন্ডেন্ট। যদি তুমি হেরে যাও তবে তুমি শেষ, তাই না? এই ধরনের বলে না যে যদি তুমি হেরে যাও তাহলে কি হবে? প্রশ্ন থেকে গেল। ডিপেন্ডেন্ট ক্লজ, তবে তুমি শেষ, উত্তর পেলাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সটা হলো দুইজনই স্বাধীন, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ জোড়া লেগে বসবে। কি দিয়ে জোড়া লাগাবো? কনজাংশন দিয়ে। কি কনজাংশন? কোঅর্ডিনেট কনজাংশন। চিন্তা করে দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে আমরা বলতাম সাবঅর্ডিনেট কনজাংশন। মানে কি? সাব মানে হচ্ছে তোমার থেকে নিচে যে, তোমার নিচে যে যে তোমার আন্ডারে কাজ করে, যে তোমার উপরে নির্ভরশীল, সেইটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। আর কো মানে হচ্ছে একসাথে। ধরো কোম্পানি আমরা সবাই মিলে খুলছি, সেখানে কেউ কারো নিচে না, সবাই একসাথে। ঠিক আছে? এন্ড এই কয়টা কনজাংশনকে আমরা বলতে পারি কোঅর্ডিনেট কনজাংশন। ইউ নো, ফ্যান বয়েজ আমরা জানি অনেকেই, তাই না? ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, জানি কিন্তু জিনিসগুলা, তাই না? তাইলে চলো, আমার মনে হয় না ব্যাখ্যা করা তেমন কিছু আছে। ফর মানে হচ্ছে জন্য, অ্যান্ড মানে এবং, নর মানে না, বাট মানে কিন্তু, অর মানে অথবা, ইয়েট মানে তবুও বা এখনো, আর সো মানে সুতরাং বা তাই। ঠিক আছে? ইয়াস। ওবায়দুল্লাহ খুব সুন্দর একটা কথা বলছে যে এই কোঅর্ডিনেট কনজাংশন খুব ইজিলি মনে রাখা যায়। সাবঅর্ডিনেট মনে রাখার দরকার নেই, এগুলো বাদে যেগুলো আছে ওগুলো আমরা মোটামুটি চালাই দিতে পারবো সাবঅর্ডিনেট বলে, তাই না? চলো তো তাইলে এবার একটা পোল কোয়েশ্চেন নাম্বার 3, আমরা একটু চেষ্টা করে আমরা বুঝতে পারি কিনা। পারতেছি আমরা? না পারলে কোনো ক্ষতি নাই, কারণ হচ্ছে আমরা নিয়মটা সামনে দেখব। হ্যাঁ, so আমরা নিয়ম না পড়ে আগে নিজেরা চেষ্টা করে দেখতেছি। ফিনিশিং হার ওয়ার্ক শি ওয়েন্ট আউট ফর কফি। তাহলে বাক্যে দুইটা অংশ দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখো, ফিনিশিং হার ওয়ার্ক, কোনো ফাইনাইট ভার্ব আছে? নাই। তার মানে এটা হচ্ছে একটা ফ্রেজ, তাই না? শি ওয়েন্ট আউট ফর কফি, এটা হচ্ছে একটা কি? ক্লজ। তাহলে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে? কারণ যেহেতু হচ্ছে একটা মাত্র ক্লজ। এটার কমপ্লেক্সে বানাবো, কমপ্লেক্স হলে কি হবে?
একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট ক্লজ আসবে, তখন কি হবে? তখন হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। কোথায় আছে সেটা? আমরা দেখতে পাচ্ছি ফ্যান বয়েজে অ্যান্ড ছিল, এটা কোঅর্ডিনেট কনজাংশন, তাহলে এটা তো হওয়ার কথা না। ফিনিশিং হার ওয়ার্ক অ্যান্ড গোয়িং আউট ফর কফি, এটা সব বাক্যটা হয় নাই ঠিক মতো, তাহলে এটাও হবে না। সে ওয়েন্ট আউট ফর কফি ফিনিশিং হার ওয়ার্ক, এটা তো একই জিনিস হয়ে গেল, এটার আগে নিছে এটাকে পরে নিছে, তাহলে বাকি থাকলো কি? when she finished her work she went out for coffee। এই যে 100 জন পারছি, জোস, আমরা বুঝতে পারতেছি তাই না? সুবহানা, জোস, শাফায়েত মিলন, ফাতেহা আনিসা, তারপর অমিত, মারিয়াম, নুরা, শাহেদ, মেডিকেল অ্যাচিভার, আব্দুল আজিজ, আর হচ্ছে সামিউল সিয়াম, জোস। তাহলে বুঝে গেছে জিনিসটা? খেয়াল করে দেখো, she went out for coffee, এটা কিন্তু যা ছিল তাই আছে। এইখানে এই পার্টটা ছিল একটা ফ্রেজ, কোনো ফাইনাইট ভার্ব নাই, এটাকে আমাদের বানাতে হবে একটা ক্লজ, একটা ফাইনাইট ভার্ব লাগবে, একটা সাবঅর্ডিনেট কনজাংশন লাগবে। তখন আমরা কি করলাম? যখন সে কাজ শেষ করলো সে কফি খেতে গেল। এই ছোট ছোট ব্যাপারগুলো চলো আমরা এই যে নিয়মগুলো একটু দেখি। হ্যাঁ, যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে ট্রান্সফর্ম করব। যেমন ধরো ছিল ওয়ারিং সানগ্লাসেস এট নাইট, প্রাপ্য ভাই বাম্পড ইনটু আ পোল। তাহলে এটা কম্পাউন্ড কি করা যেতে পারে? কঠিন লাগতে পারে, আমরা বলে দিই। প্রাপ্য ভাই সানগ্লাস পরলো এবং সে একটা পোলের সাথে খাম্বার সাথে বাড়ি খেলো। খেয়াল করে দেখো, অ্যান্ড দিয়ে দিলাম, তুমি দুইটা পার্ট দাও। প্রাপ্য ভাই রাতে সানগ্লাস পরলো, মনে ভাব প্রকাশিত হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সে একটা খাম্বার সাথে বাড়ি খেলো, মনে ভাব প্রকাশিত হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে দুইজনই ইন্ডিপেন্ডেন্ট, মাঝখানে অ্যান্ড দিয়ে যুক্ত করলাম, তাহলে কি হলো? কোঅর্ডিনেট কনজাংশন। তাহলে এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। আর যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে নিতে চাই, তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে। কি দেয়া যেতে পারে? আমরা বলতে পারি যেহেতু প্রাপ্য ভাই রাতের বেলা সানগ্লাস পরলো তাই সে খাম্বার সাথে বাড়ি খেলো। যেহেতু ইংরেজি আমরা বলতে পারি সিন্স প্রাপ্য ভাই wore sunglasses at night he bumped into a pole, তাই না? যেমন ধরো যে আমি রিসেন্টলি দুটো সানগ্লাস কিনছি, সো আমার খুব ইচ্ছা যে সানগ্লাসটা পরে আমি আসবো। এখন সমস্যা হলো যে আজকে বিরোধী বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে হুদাই তো সানগ্লাস পরে ভাব নেওয়ার কোনো মানে হয় না, তাই না? ইট লুকস কাইন্ড অফ স্টুপিড যে ভাই আপনি বৃষ্টির মধ্যে কেন সানগ্লাস পরতেছেন। জিনিসটার নামেই আছে সান, সূর্য থাকলে তখনই না গ্লাসটা আমরা পরবো, সো পড়ার সুযোগ হলো না আজকে, রাইট? সেটি আর কি, অনেকে রাতের বেলা বেশি পাকনামি করে পড়ে, বাট তখন কিন্তু খাম্বার মধ্যে বাড়ি খাওয়ার একটা রিস্ক থাকতে পারে। আমরা কিন্তু বেশ কিছু নিয়ম দেখবো এবং মাথায় রাখবো যে পরীক্ষায় কিন্তু অনেকভাবে আসতে পারে। তোমার কমপ্লেক্স দিয়ে বলবে সিম্পল বানাতে, বা কম্পাউন্ড দিয়ে বলবে কমপ্লেক্স বানাতে। সেটি তিনটা যে একসাথে ট্রান্সফরমেশন, এটা তো আসলে বুঝানো তেমন কিছু নাই, আমরা তো বুঝালাম, তাই না? একটু প্র্যাকটিস করে মনে রাখতে হবে, তাই না? চলো তাইলে একটু চেষ্টা করে দিতে পারি কিনা। যদিও সে অনেক বুড়ো, সে এখনো কঠোর পরিশ্রম করে। তাহলে খেয়াল করে দেখো, হি স্টিল ওয়ার্কস হার্ড, এইটা কি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সে কঠোর পরিশ্রম করে। এটা যা আছে তাই থাকবে, এটা আমাদের চেঞ্জ করার দরকার নাই, কেমন? ঠিক আছে। এখন আমরা যেটা করতে পারি, যদিও সে বুড়া তবুও সে কঠোর পরিশ্রম করে, আমাদের এই অংশটাকে আমরা একটা ফ্রেজ বানিয়ে দিলে কেমন হয়? আমাদের সিম্পল সেন্টেন্স বানাইতে হবে তো, তাই না? তাহলে আমরা সিম্পল সেন্টেন্স বানাই ফেলি। জিনিসটা কিভাবে করতে পারি? ফাইনাইট ভার্ব ফেলে দেই। এই যে দেখো ফাইনাইট ভার্ব আছে, এখানেও ফাইনাইট ভার্ব আছে, ভাই তাহলে তো দুইটা ক্লজ হয়ে গেল, সিম্পল সেন্টেন্স হইল না। সিম্পল সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে,
এখানে আবার দেখো ওয়েন আসে যখন, এটা কি একটা সাবঅর্ডিনেট কনজাংশন, তাই না? যখন সে বুড়ো তখন সে কি প্রশ্ন চলে আসে, তাহলে এটাও হবে না বাদ। তাইলে এইটা অথবা এইটা, কিন্তু এটা কিন্তু অর্থটা প্রকাশ করতে পারে নাই। যেহেতু সে বুড়া তাই সে পরিশ্রম করে, সুন্দর হলো না? বুড়ো হওয়া সত্ত্বেও সে কঠোর পরিশ্রম করে, এইটা একটা সুন্দর বাক্য হইলো। এই যে ইনস্পাইট অফ মানে কি সত্ত্বেও, আমরা কি জানি? শুনে এসে নিশ্চয়ই তাই, ইনস্পাইট অফ কিংবা শুধু ডিসপাইট। সো দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। কয়জন পারলাম? 93, একটুর জন্য সেঞ্চুরি হইলো না। সুবহানা সবার আগে পেরেছে, হুইচ ইজ ফ্যান্টাস্টিক। তারপর কে কে আছে? তারপর শাফায়েত মিলন, তারপর লাবিবা ইকবাল, তারপর মিমি। আমি হচ্ছে এখনো চকোলেট বলতে মিমি বুঝি, বাট অ্যাপারেন্টলি মিমি হচ্ছে একটা ব্র্যান্ডের নাম। হচ্ছে মোটরসাইকেল বলতে অনেকে হোন্ডা বলে, যে সেরকম আর কি। আচ্ছা, মারিয়াম, তারপর জান্নাতুল ফেরদৌসি দীপা, আনামুল, মাহিম, নিলয় এন্ড সামিউল সিয়াম। ফ্যান্টাস্টিক জব গাইস। বাট আমরা কি একটু একটু বুঝতে পারছি জিনিসটা? শোনো, যদি আজকে জীবনে প্রথমবারের মতো এগুলোর নাম শুনো তাহলে একটু প্যারা লাগবে, খুবই স্বাভাবিক। তুমি যদি আমার পার্কে নিয়ে বলো যে ভাইয়া যান 10 কিলোমিটার দৌড়ান, আমি পারবো না। ওই পর্যায়ে পৌঁছতে আমার ধরো অনেকদিন সময় লাগবে। তোমাদের শাহিদ চৌধুরী ভাই সিইও, তিনি হয়তো 42 কিলোমিটার ম্যারাথন দৌড়ান। শাওন ভাই, তিনিও শুরুতে পারতেন, এখন আবার তিনিও কিন্তু ভালো দৌড়ান। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। এখন তুমি যদি শুরুতেই বলো যে এটা তো অনেক কষ্ট, আমাকে দিয়ে হবে না, তাহলে তুমি কখনোই পারবা না। অনেকে কিন্তু আমরা এই কথাটা বলি যে ইংরেজি তো অনেক কঠিন ভাইয়া, আমি তো আগে পড়ি নাই, তাহলে কি হবে? এটা আমরা না বলি। আগে পড়ি নাই, এখন থেকে পড়বো, তাহলে এখন থেকে পারবো। আমরা এখন থেকে সিরিয়াস হব, ঠিক আছে? অতীতে যেটা হয়নি ওটা নিয়ে চিন্তাটা প্লিজ না করি, আমরা সামনে আগাবো, তাই না? গুড। আচ্ছা, হ্যাঁ, মুক্তা বলছে সুবহানা মানে প্রশ্ন না পড়ে উত্তর দেয়। তবে কথা হইলো যে ও তো অনেকবারই দেখা যায় পোলে শুরুতে নাম আসে। সো ধরো থাকে না, আমরা একটা কাজ করি যে দাগাই দিয়ে হয়ে যাবে, একটা চারটার মধ্যে একটা তো হয়ে যাবে। আমরা কিন্তু এতবার লাকি হই না। ধরো বিসিএস পরীক্ষায় কি 200টা এমসিকিউ থাকে, অনেকে থাকে যে আসলে পড়ে নেই, যায় একটা পরীক্ষা দেই, বা এমনি 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 সিসিডিডি বিএ দাগাই দিলাম। জীবনেও কখনো এরকম হয় না যে তুমি আন্দাজে দাগায় তোমার উত্তরটা সঠিক আসে। সো বারবার সঠিক আসাটা কিন্তু অনেক রেয়ার একটা ব্যাপার। সো আই ডোন্ট থিংক যে এখানে জাস্ট দাগাই দিলেই সে বারবার নাম চলে আসে। আই ডোন্ট নো। এটা এরকম ভাগ্য থাকলে তাহলে আর পড়ালেখা করা লাগতো না, ঠিক আছে? এত ভাগ্যবান হইলে। যাই হোক, চলো আমরা নিয়মটা দেখে উহ জোস, সেই দেখছো এনাম ভাই এখন তাহলে মানে পার্কে দৌড়ানো শুরু করছে রেগুলার, না? ইয়াস। আবার ওই যে কাঁধে ইয়ে আছে, ওইটা দিয়ে মনে হয় যে হার্ট বিট কি কি জানি মাপে। আবার স্মার্ট ওয়াচ আছে, ওইটা দিয়ে আবার কতগুলো স্টেপ। আমার দেখা যাচ্ছে 3242টি স্টেপ এবং 2.5 কিলোমিটার আজকে হাঁটা হয়েছে। রাইট, গুড। আমরা যেটা দেখবো যে ইনস্পাইট অফ মানে হলো সত্ত্বেও। সাধারণত অথবা শুধু ডিসপাইট লিখতে পারি। ডিসপাইট লিখলে আমরা অফ লিখবো না। কেমন? ইনস্পাইট লিখলে অফ লিখবো। সত্ত্বেও মানে কি? এনাম ভাই আহ বয়স বেড়ে যাওয়ার সত্ত্বেও এখনো অনেক তরুণ। এই যে দুইটা বিপরীত কথা কিন্তু। কিংবা ধরো যে এনাম ভাই বৃষ্টি হওয়া সত্ত্বেও ঠিকই দৌড়াতে গেলেন। দুইটা বিপরীত টাইপের। বৃষ্টি হলে তো ঘরে কাঁথা মুড়ি দিয়ে এমনি করে শুয়ে থাকতে ইচ্ছে করে না, আমরা দৌড়াতে যাবো, ইয়াস, তাই না? বিপরীত ধর্মী হলে তখন আমরা ইনস্পাইট অফটা বসাই। এবার তাহলে চলো আমরা দেখি কিভাবে আমরা ওই মানে ট্রান্সফরমেশনটা করবো। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে। So আমরা এটা একটু দেখে রাখি ভালো করে। খেয়াল করে দেখি আমরা লাস্ট পার্ট যেটা, হি মিস দ্য রিক্সা বাই আ সেকেন্ড, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তিনি রিক্সাটা মিস করে ফেলেন 1 সেকেন্ডের জন্য, তাই না? তারপরে ওনার খুব দুঃখী মনে একটা যে এমন একটা এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি। So এটা চেঞ্জ করার কিচ্ছু নাই। আমরা চেঞ্জ করব এই পার্টটা, কারণ খেয়াল করো এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। তাহলে আমাদের একটা ফাইনাইট ভার্ব বানাইতে হবে। আমরা কমপ্লেক্সটা কিভাবে বানাতে পারি? যদিও এনাম ভাই জোরে দৌড়েছিলেন, তিনি মিস করে ফেলেন রিক্সাটা 1 সেকেন্ডের জন্য। তাহলে আমরা লাস্ট পার্টটা চেঞ্জ করলাম না, এই পার্টটা চেঞ্জ করলাম। ইনস্পায়ার্ড অফ এর জায়গায় আমরা দো কিংবা অলদো যুক্ত করলে, আর রানিংটাকে ওই এইটার ভার্ব অনুযায়ী এটা পাস্ট টেন্সে, তাহলে এটাও পাস্ট টেন্সে করে দিলাম, হয়ে গেল। তাহলে যদিও তিনি জোরে দৌড়েছিলেন, তিনি মিস করে ফেললেন। আর কম্পাউন্ডে কি করলাম? এরহাম ভাই জোরে দৌড়েছিলেন কিন্তু তিনি মিস করে ফেললেন।
তাহলে এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো যে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট যদি থাকে তাহলে আমরা কম্পাউন্ড করতে গেলে বাট দিতে পারি, আর আমরা কমপ্লেক্স করতে গেলে অলদো কিংবা দো দিতে পারি, তাই না? জোস। এগুলো কিন্তু ঠাড়া মুখস্থ করতে হবে এরকম না, এগুলো কমন সেন্স খাটালেই পারবা। যেমন কম্পাউন্ডে কিন্তু অনেক ইজি, আছেই ধরে মাত্র কয়টা ফ্যান বয়েস, 7টা, তাই না? তো 7টা তো অনেক কম। সো তুমি এখানে বসে বসে দেখবা ফর, জন্য যায় না এখানে, তাই না? কিংবা ধরো যে আচ্ছা একজন বলছে এ সেকেন্ড 1 সেকেন্ড, তুমি লিখতে পারো, তুমি এটা 1 সেকেন্ড লিখতে পারো, সমস্যা নাই, যেটা ভালো লাগে। তুমি যদি ফর অ্যান্ড নর বাট সবগুলো বসায় দেখো, তুমি দেখবো যে বাটটা দিলে এখানে মানাইতেছে। তো কম্পাউন্ডে তুমি ইজিলি পারবা, কমপ্লেক্সটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, so আমরা এগুলো একটু ছোট ছোট খেয়াল রাখবো। দীপঙ্কর বলছে আগের ক্লাসটা দেখে সেটা দেখা উচিত ছিল না, কারণ আগের ক্লাসে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা দেখি নাই, আগের ক্লাসে আমরা ওই অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেগুলো দেখে আসছি, সেটা কিন্তু ডিফারেন্ট টপিক। তবে দুইটা ক্লাসই দেখা উচিত যারা ভালো মতো বুঝি নাই, কারণ অনেকগুলো ট্রান্সফরমেশনের রুল নিয়ে কথা হয়েছে, তো এটা দেখতে হবে। এই যে সুবহানা কিন্তু বলে, আমি কিন্তু না পড়ে তাকাই না, তাই না? আচ্ছা চলো তো এটা পারি কিনা। উইদাউট স্টাডিং ইউ উইল ফেল। হ্যাঁ, তাহলে দেখো ইউ উইল ফেল এটা আমার চেঞ্জ করার দরকার নাই, আমরা চেঞ্জ করব এই পার্টটা, কারণ দেখো এখানে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই, রাইট? এটা কি করা যায়? পড়াশোনা ছাড়া তুমি কিন্তু ফেল করবা, কম্পাউন্ড বানাইতে হবে, তাই না? খেয়াল করে দেখো, খুবই সিম্পল জিনিস, ফ্যান বয়েজে কোনোটা আছে, এটা কি ফ্যান বয়েজে পড়ে না? বাট এটা কি ফ্যান বয়েজে পড়ে না? এটাও ফ্যান বয়েজে পড়ে না? অর, তাই না? স্টাডি অর ইউ উইল ফেল। দেখে তো পারলাম আমরা 73 জন না? তাহলে তো জোস। এখন আমরা একটু দেখি নামগুলো, সুবহানা আবারও, এটাও কি মানে ভাগ্য দিলে হয়ে যায় না? এই যুক্তি খাটে না, সে বুঝেই দেখাইছে, নাহলে এতবার নাম আসার কথা না। ফাতেহা, আনিসা, নুরা, সাজনিন আর মৌ, মেডিকেল অ্যাচিভার, আরিবা জান্নাত, সুচি বর্মন, তাসনিম, শ্রী পার্থ কুমার এবং তানজিলা। ফ্যান্টাস্টিক জব গাইস। তাহলে আমরা কিন্তু পরীক্ষায় এই কাজগুলো করব, যে আমার এত কষ্ট করে এত কিছু পড়ার দরকার নাই। কম্পাউন্ড সেন্টেন্স করতে হলে আমরা ফ্যান বয়েজ আছে কিনা সেটা দেখলেই হয়, আর কোথাও কিন্তু ফ্যান বয়েজের সেই কনজাংশন গুলো নাই, তাহলে তো হয়ে গেল অনেক ইজিলি, তাই না? এই তো পারতেছি, জোস। চলো আবারও নিয়মগুলো দেখি। উইদাউট চার্জিং হিজ ফোন এনাম ভাই ওয়ন্ট সার্ভাইভ দ্য গ্রুপ কল। তার মানে কি, চার্জে না দিয়ে তো ভাই এতক্ষণ মিটিং এ থাকা যাবে না, ফোনটা বন্ধ হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? কম্পাউন্ডে গেলে এনাম ভাই চার্জ দিতে হবে, তাই না? যে চার্জ ইউর ফোন, অবশ্যই এটা ঠিক মতো হয় নাই, চার্জ ইউর ফোন or এনাম ভাই ওয়ন্ট সার্ভাইভ দ্য গ্রুপ কল। না, এটা একটু একটু কেমন জানি হয়ে গেছে বাক্যটা, এটাকে আমরা লিখতে পারি এনাম ভাই হ্যাজ টু চার্জ his phone or he won't survive the group call। কেমন? or কমপ্লেক্সে কি হবে? unless এনাম ভাই charges his phone he won't survive the group call। unless মানে কি?
আনটিল মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত, আনলেস মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না। তার মানে যতক্ষণ পর্যন্ত না ভাইয়া চার্জ দিচ্ছেন উনি কিন্তু মিটিংটা পুরোটা কমপ্লিট করতে পারবেন না। রাইট, গুড। একটু খেয়াল রাখবো নিয়মগুলা, হ্যাঁ? চলো। আচ্ছা, এটা দেখি তো এবার। এটা অনেক ফেমাস একটা নিয়ম, সবচেয়ে কমন একটা নিয়ম, এটা অনেকবার পরীক্ষায় আসছে এবং সারা জীবনে আসতেই থাকবে। তো দেখি আমরা পারি কিনা। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সবচেয়ে কমন একটা এক্সাম্পল এটা। হি ইজ টু টায়ার্ড টু ওয়াক। দুইটা অংশ আছে এখানে। হি ইজ টু টায়ার্ড, সে অনেক ক্লান্ত। আর টু ওয়াক এটা একটা ফ্রেজ, তাই না? তাহলে আমরা কি করব? চেঞ্জ করব একটু, আমাদের কমপ্লেক্স বানাতে হবে। রাইট, খেয়াল করে দেখো, হি ইজ টু টায়ার্ড অ্যান্ড হি ক্যান নট ওয়াক। সে অনেক ক্লান্ত, সে হাঁটতে পারে না। দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মাঝখানে অ্যান্ড যুক্ত হয়েছে ফ্যান বয়েসের। তাহলে এটা হবে না, আমাদের তো কমপ্লেক্স বানাতে হবে। হি ইজ ভেরি টায়ার্ড অ্যান্ড ক্যানট ওয়াক, আবারও ফ্যান বয়েস, তাহলে এটাও হবে না। হি ইজ মাচ টায়ার্ড অ্যান্ড ক্যানট ওয়াক, আবারও ফ্যান বয়েসের অ্যান্ড আসছে, তাহলে এটাও হওয়ার কথা না। হি ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যান নট ওয়াক। এই যে সো দ্যাট, দেখো সে এতই ক্লান্ত যে সে হাঁটতে পারছে না। যন্ত্র সে ভাই এতই ক্লান্ত, প্রশ্বাস তো তাতে কি, সে মরে যাচ্ছে? এই যে প্রশ্ন আসলো, এই যে উত্তরটা দিল যে সে হাঁটতে পারছে না। তাহলে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দ্যাটস দ্য কারেক্ট আনসার। এটা আমার একটা উন্নতি ঘটছে না? সুবহানা খুব জেদ যে আমাকে কেন এটা বলছেন, প্রত্যেকটাতে আমার দেখা দিতে হবে। রাইট, জোস। তবে জয় হোসেন, মেডিকেল অ্যাচিভার, ফাতেহা আনিসা, পুরনো পুরনো নাম কিন্তু, নতুনরা কোথায়? তাহমিন আক্তার তরিন, সামিউল সিয়াম, নুরা, ফৌজিয়া, আনহার ফারিহা, সুন্দর নাম, শাহেদ আহমেদ, লাবিবা বিনতে ইকবাল, ফ্যান্টাস্টিক, ফিয়ারলেস ফাইটার 11 নম্বরে উকি দিচ্ছে। সো ইয়া গাইস, আমরা কিন্তু তাহলে বুঝলাম। আমরা আরেকটা নিয়ম দেখে তারপর নামাজের ব্রেকটা দিব ইনশাল্লাহ, কারণ এত সুন্দর মজার একটা ছবি আসলে মিস করতে চাচ্ছিলাম না। এটা দেখি আছে, হ্যাঁ আমরা আবার সেই নিয়মটা দেখবো। দেখো, এটা আমরা একটু খুব ভালো করে মনে রাখবো। এই নিয়মটা এটা অনেকবার পরীক্ষায় আসে। যেমন এক্সাম্পল, এনামা ইজ টু এক্সাইটেড টু সিট। এই পার্টটা একটা ফ্রেজ, তো এটা সবখানে যা আছে তাই থাকবে, এটা ধরারও দরকার নাই। আমাদের এই ভার্বের জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে। তিনি মানে সারপ্রাইজের সময় এত এক্সাইটেড বসেই থাকতে পারতেছেন না। তাহলে আমরা কি করতে পারি? কম্পাউন্ডটা খুবই সহজ। এনামা ইজ ভেরি এক্সাইটেড, এনামা ক্যানট সিট, মাঝখানে অ্যান্ড দিয়ে দিলাম, শেষ। আর যখন আমরা কমপ্লেক্সে করব তখন আমরা সো দ্যাট যুক্ত করব। এই যে এখানে লিখে দেওয়া আছে, তাই না? সো দ্যাট। আর কম্পাউন্ড নাম্বারে ভেরি অথবা মাছ, তারপর অ্যান্ড দিয়ে দিব। মোটামুটি বুঝে গেল জিনিসটা? আশা করে বুঝতে পেরেছি। সো এর আগে টায়ার যেহেতু, তাই পাস্ট টেন্স, সো দ্যাট এর পরে কি কুড নট হওয়ার কথা না? কোথায় ছিল এটা? টায়ার্ড পাস্ট টেন্স না তো বাবা, টায়ার্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ধরো তুমি যদি বলো আই অ্যাম স্কেয়ার্ড, এটা কি পাস্ট টেন্সে? না, এটা প্রেজেন্ট টেন্সে। এটা একটা অ্যাডজেক্টিভ। কেমন? এটা পাস্ট টেন্সে না। আচ্ছা গাইস, আমরা মোটামুটি বুঝতে পারলাম। তাহলে আমরা আরেকটা কাজ করব, দেখি তো এইটা আমরা পারি কিনা। হি ইজ টু ডাম টু আন্ডারস্ট্যান্ড। এইটাকে প্লিজ আমরা একটু কমপ্লেক্সে লিখি তো, দেখি পারি কিনা, দেখি পারি কিনা। তারপর আমরা নামাজে বিরতিতে যাচ্ছি। সবাই একটু চেষ্টা করি, মনে হচ্ছে পারবো। হি ইজ সো ডাম দ্যাট হি ক্যানট আন্ডারস্ট্যান্ড, এই যে লামিয়া বলেছে, তারপর সুচি, সাইমা, তাই না? হ্যাঁ, এই তো আমরা সবাই পারছি। মাহিয়া, সব মেয়েরা কমেন্ট করছে, ছেলেরা কোথায় গেল? শাহেদ আসছে, সাব্বাস, ছেলেদের সম্মান রাখতে। তো বেশি সাবিহা, আয়েশা, শারমিন, জোস গাইস, এই যে প্র্যাকটিস করতে শিখে নিচ্ছি। সো
বিরতি আমরা ৬টার মধ্যে প্লিজ চলে আইসো। আমি কিন্তু ৬টার ১-২ মিনিট আগেই চলে আসবো। ঠিক আছে? সো মিস করে না। প্রায় ৩০০ জন আছি, সবাই থাকবো। আরো ০.৫ ঘন্টা বাকি মানে এরপরে। ঠিক আছে।
হাই পোলাপাইন, প্রায় 300 জন ছিল, এই মুহূর্তে 150 জন আছে। গুড। আমি মনে হয় 1-2 মিনিট আগে আসছি না, এর মধ্যে আমার একটা ভিডিও শুট করে আসছি যে শিখর অ্যাপে কিন্তু 2টা নতুন ফিচার আসতেছে। সো তোমাদের বলেই দিই না, এটাকে বললে আবার আমি বকা দিতে পারে মনে হয়, কারণ এখন বলার কথা না। সেটা হলো যে একটা মজার ফিচার, যে আমরা ফেসবুকে স্টোরি দেখি না, ওই যে অনেকে অনেক কিছু করতেছি, ঘুরতেছি, শাহিদ চৌধুরী ভাই সিও সিও দেখবা যে ম্যারাথন দৌড়াইতেছে। এনাম ভাই প্রত্যেক সপ্তাহে ছুটি দিনে দেখা যায় নতুন করে একটা জায়গায় ঘুরতে চলে যান। এই যে এই জিনিসগুলা, এটা অ্যাপে দেখা গেলে কেমন হতো? So আমরা চাইতেছি যে এরকম একটা মজার ব্যাপার করব আমরা, যে অ্যাপে তোমরা দেখতে পারবা, হ্যাঁ, যে মেন্টরদের নানা রকম অ্যাক্টিভিটিস। সো দেখা যাক, মজার মজার ফিচার টিচার আসবে। আমরা সবাই কি মোটামুটি ব্যাক করেছি? এই যে এই জিনিসটা, এই নিয়মটা কিন্তু খুব ভালো করে দেখবো, যে আর কোন নিয়ম পারি কি বা না পারি। এই নিয়মটা খুবই কমন, এটা বারবার বারবার পরীক্ষায় আসে। সো প্লিজ এটা আমরা কেউ ভুল না করি, ঠিক আছে? আরো একটা এক্সাম্পল খুব সহজ করে যদি দেখি, হি ইজ টু পুয়ার টু বাই অ্যান আইফোন। কি বাজে একটা কথা হলো না তোমাদের? শাহেদুল ভাই কথা আইফোন 16 প্রো ম্যাক্স কিনে বসে আছে। রুমান সেও সেদিন কিনলো। সো একটা কথা, যে শিখুতে মেন্টর হিসেবে জয়েন করলে দেখা যায় কয়দিন পর আইফোন কিনে ফেলে, রাইট? আমি অবশ্য আইফোন কিনে দেয়, আমার আইফোন এখন আগ্রহ নাই। আমি কিনছি স্যামসাং, টিম অ্যান্ড্রয়েড এখনো পর্যন্ত, হয়তো কোনোদিন আইফোনে যাইতে পারি। সো চলো এটারে আমরা যদি কমপ্লেক্স করি, কি করব? এই যে লিখে দেয়া আছে, কি ছিল, টু টু ফালাই দিব। হি ইজ, টু এর জায়গায় সো বানাই দিলাম, সো পুয়ার, এই টুটারে এখানে এসে দ্যাট হি ক্যান নট বাই অ্যান আইফোন। আর কম্পাউন্ড কি করব? হি ইজ ভেরি পুয়ার অ্যান্ড হি ক্যান নট বাই অ্যান আইফোন। দেখি তো কয়জন আসছি, কমেন্ট টমেন্ট গুলো একটু দেখি পোলা পাইনের। ইয়া, এই তো পারি। সাব্বাস। আমরা বলি গরিবের আবার তলবিছ না। আমার কথা হলো কি, যে মানে নেগেটিভটা না ভাবা উচিত না। ধরো এই মুহূর্তে তুমি খুবই গরিব একটা অবস্থায়, তোমার পকেটে 10টা টাকা নাই, তুমি ভাববা যে না সম্ভব, আমি পারবো ইনশাআল্লাহ, তাই না? একটু বড় করে ভাবতে হবে। কারণ তুমি চিন্তা করে দেখবা যে আমরা যখন ঢাকা ভার্সিটি আইবিএ তে পড়তাম, তখন ভার্সিটির আশেপাশের এলাকাগুলোতে ছোট বাচ্চারা থাকে না, যে ওরা হয়তো ফুল বিক্রি করে, বা এই তো হাবিজাবি যা আছে বিক্রি করে, আমরা বা এরকম ফলমূল বিক্রি করে। তা আমরা চেষ্টা করতাম যে ওদের পড়াশোনা করানোর। আমাদের একটা ইয়ে ছিল, ক্লাব, নাম হলো ঝিলিমিলি। তা আমরা পরে থেকে দেখতে, যে বাপ মা না ওদেরকে আসতে দিতে চায় না, বলে যে ও যদি বসে বসে ফুলের মালা গাঁথে বা আমরা একটা প্যাকেট করে বিক্রি করে টাকা কামাবে, পড়াশোনা করে ও জজ ব্যারিস্টার হবে। কথা কিন্তু ঠিক, যে পড়াশোনা করে কি হবে, এর থেকে এগুলো করলে তো ভালো, টাকা কামাইতেছে। So আমরা সময় এরকম করি, যে আমরা হলাম যে চিন্তাটা অনেক ছোট করে রাখি, একটু বড় করতে হবে, তাই না? আমরা অনেক ভালো করব, ভালো পারবো, এটা ভাবতে হবে। আশেপাশে ধরো যে ওই বাচ্চাটার চারপাশে সবাই হলো যে ওর মতোই, যে বস্তিতে থাকে, ও যদি বস্তিতেই থাকবে এটা ভাবে, ও কিন্তু বস্তিতেই থেকে যাবে। ও যদি ভাবে যে না আমার পড়াশোনা করতে হবে, তাহলে হয়তো আমি সত্যি জজ ব্যারিস্টার হলে একটা কিছু হইতে পারবো, তখন ও একটু আগাবে, ওর ছেলে মেয়ে আরো আগাবে, তাই না? আমাদেরও ধরো যে এইটা, যে 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 ফ্যামিলিতে যে যে অবস্থানে আছি, ওইখানে আটকে থাকবো না, আমি আরো ভালো কোথাও যাব, একটু ভাববো আমরা। সো আমরা আজকের লাস্ট পোল কোয়েশ্চেনটা একটু দেখি ওয়ান্স अगेन, আরেকটা নিয়ম দেখা যাক পারি কিনা। হি স্টাডিজ টু পাস দ্য এক্সাম, আগেরটার মতোই কিন্তু কিছু, ওটা কমপ্লেক্স করতে হবে। হি স্টাডিজ যা ছিল তাই থাকবে, সে পড়াশোনা করে পরীক্ষায় পাশ করার জন্য। তাহলে কি হবে? আবার দেখো, ফর আসছে, এন্ড আসছে, দুইটা কিন্তু একটা ফ্যান বয়েজ এর ভিতরে চলে যাচ্ছে, কম্পাউন্ডে চলে গেল। আবারও এন্ড আসছে, চলে গেল। তাহলে তো আর কোনো, মানে খুবই ইজি হয়ে গেল। সে পড়াশোনা করে যেন, যাতে, তাই না? সো দ্যাট মানে হচ্ছে যেন কিংবা যাতে সে পরীক্ষায় পাশ করতে পারে। কজন পারলাম আমরা? একদম কাটাকাটি সেঞ্চুরি না? গুড গুড। ফাতেহা আনিসা, লাবিবা বিনতে ইকবাল, সুবহানা, সামিউল সিয়াম, মারিয়াম হোসেন, একজন মারিয়াম চৌধুরী, দুজন আছেন। দুজন পালা করে একেবারে এক একজন আসে লিডার বোর্ডে। তারপর জয় হোসেন, লামিয়া আক্তার হাফসা, মেডিকেল অ্যাচিভার, 15 জনের নাম পড়ি। শাফায়েত মিলন, নিলয় দাস, সুচি বর্মন, সায়রা, নূরা, এই যে মারিয়াম চৌধুরী চলে আসছে। লাস্টে ফৌজিয়া আনহার ফারিহা, ফ্যান্টাস্টিক।
So here's the rule for this. We can see who she is. Puki Apu, right? Yes. Yes, that's the Puki Apu. Did I do it correctly? আমি আমার পোস্টটা বুঝি না ঠিক মতো। Yeah. So Puki Apu works hard to prosper in life. কি হবে? Puki Apu works hard so that he can prosper in life. Complex তাই না? আর কোম্পানি Puki Apu works hard and she may prosper in life. মানে এখনো তো প্রসপার করে নাই, যেন করতে পারে, তাই না? মে মানে কিন্তু হচ্ছে যেন, অনেক ক্ষেত্রে। হ্যাঁ, যেন সে প্রসপার করতে পারে। এই তো জোস, আমরা মোটামুটি বুঝে গেছি ট্রান্সফরমেশন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যা যা আছে। আমরা যে অনেক গভীরে গিয়ে অনেক কঠিন করে শিখছি সেটা না, আমরা বেসিকটা কভার করছি। এন্ড ট্রাস্ট মি, আমরা যদি বেসিকটা ভালো করে জানি তাহলে আমাদের কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, এই যে আমরা ধরো যে ক্লজ, ফ্রেজ, ফাইনাইট, নন ফাইনাইট, এগুলো দেখে দেখে আসছি, এটা খুব দরকার। রুলস তুমি ইজিলি পারবা, কিন্তু ওগুলো না বুঝলে রুলসগুলো বুঝবা না। আজকে আমরা সেগুলো বুঝে নিলাম। তা আমার মনে হয় এবার তাহলে আমাদের আরেকটা জিনিস বাকি ছিল লাস্টে, ডিগ্রি। হোয়াট ইজ ডিগ্রি? ওই যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ পড়ে আসি না আমরা এই জিনিসগুলো, কম্পারেটিভ আর কি সুপারলেটিভ। যেমন কি টল, সে দ্য টলার, সে দ্য টলেস্ট, তাই না? গুড, বেটার, বেস্ট। পপুলার কি হবে? বড় শব্দ যদি হয় তখন আমরা মোর আর মোস্ট যুক্ত করে দিই, মোর পপুলার, মোস্ট পপুলার, রাইট? আর লাস্টে এটা হতে পারে ইউজফুল, ওয়ান্স সেকেন্ড বড় একটা শব্দ, তাহলে মোর ইউজফুল এন্ড মোস্ট ইউজফুল, তাই না? সো তাহলে ডিগ্রি কিন্তু অ্যাকচুয়ালি ইজি একটা জিনিস, কঠিন কিছুই নাই। তবে ডিগ্রিতে দুইটা নিয়ম থাকে, সেটা খুব ইম্পর্টেন্ট। এন্ড আমরা সেই সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা নিয়ম দেখবো আজকে। দেখছো 200 প্রায় 300 মানে পোলাপাইন ছিল, এখন মাত্র 200 জন। এই নামাজে বিরতি দিলে তারা যে কই হারায় যায়, মানে এটাও একটা দুঃখের বিষয়। মনে হয় যে বিকাল বেলা একটু খাই, একটু ঘুমাই, আর ভাল লাগছে না, উদাস লাগছে, আকাশটা দেখি, তাদের খুঁজে পাওয়া যায় না। কি যেন দুঃখের বিষয়। সো আমরা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা নিয়ম শিখবো, এই দুইটা খুব মন দিয়ে শিখবো, এটা কিন্তু অ্যাডমিশনে অনেক কাজে আসে, বুঝছো? পজিটিভ মানে হচ্ছে তুমি একা, তুমি কারোর সাথে কম্পেয়ার করছো না। কম্পারেটিভ মানে হচ্ছে দুইজনের ভিতরে কম্পেয়ার, তুলনা। আর সুপারলেটিভ মানে অনেকের ভিতরে তুলনা। যেমন দুইটা নিয়ম দেখি আমরা। নো আদার, দেন এনি আদার, আর লাস্টে কি মোস্ট। এটা দিয়ে কি বোঝানো হইলো? চল একটা এক্সাম্পল দেখি, দেখলে আমরা ভালো করে বুঝবো। তুমি চিন্তা করো যে লোহা হচ্ছে সবচেয়ে উপকারী একটা ধাতু, সবচেয়ে সবার মধ্যে সেরা। সবার মধ্যে সেটাকে আমরা বলি বেস্ট, মোস্ট। আয়রন ইজ দি, সুপারলেটিভের দি যুক্ত হয়, মোস্ট ইউজফুল, তাই না? আমরা জানি বড় শব্দ হলে মোর কিংবা মোস্ট দিই আমরা, মোস্ট ইউজফুল অফ অল দ্য মেটালস, সব ধাতুর মধ্যে সে সবার থেকে সেরা। তাহলে কম্পারেটিভে যদি নেই আয়রন সবার থেকে সেরা মানে কি? এটা ছিল সবার ভিতরে, সুপারলেটিভ। কম্পারেটিভ মানে দুইজনের ভিতরে তুলনা। দুইজনের ভিতরে কেমনে করতে পারি? আয়রন যে কোনো ধাতুর থেকে সেরা, যে কোনো ইংরেজি এনি। এই যে দুইজনের মধ্যে মোর, তাই না? কম্পারেটিভ মোর ইউজফুল দেন এনি আদার মেটালস, হয়ে গেল। আর পজিটিভে তো ভাই কারো কথাই বলা যাবে না, ওর কথা একা বলতে হবে, তাহলে ওর মধ্যে আর কেউই নাই। নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। বুঝে গেল জিনিসটা? আশা করি বুঝতে পারছি। চলো তাইলে এইটা একটু করি তো, নো আদার মেটাল ইজ অ্যাজ ফ্লেক্সিবল অ্যাজ সিলভার। এটা কি হবে কম্পারেটিভ গাইস? একটু কমেন্ট করি, একটু কমেন্ট করি, পারবো মনে হচ্ছে আমরা। লাভেবা বলছে বুঝি নাই, জোস। না বুঝলে অনেক মজা, এত কিছু বুঝলে কষ্ট, তাই না? জীবনে এত কিছু বুঝতে হয় না।
এই তো পারতেছি আমরা। জোস। আমরা দুইটাই দেখে ফেলি। যারা বলতেছে বুঝি নাই, দেখো, সিলভার হইতেছে বেস্ট, ঠিক আছে, মানে সবচেয়ে ফ্লেক্সিবল। তাইলে যখন তুমি নর্মালি রাখবা, তখন কি হবে যে সিলভারের মতো ফ্লেক্সিবল আর কেউই নাই। নো আদার মেটাল ইজ অ্যাজ ফ্লেক্সিবল অ্যাজ সিলভার। এবার যদি আমরা কম্পারেটিভে নেই, তাহলে আমাদের মোর ফ্লেক্সিবল বলতে হবে, তাই না? কিভাবে বলবো? দুইটার ভিতরে তুলনা হয় কম্পারেটিভে। সিলভার ইজ মোর ফ্লেক্সিবল দেন এনি আদার মেটাল, যে কোনো ধাতুর তুলনায়। আর লাস্টে হলো সে সবার ভিতরে সেরা, তখন কি হবে? ইজ দি মোস্ট ফ্লেক্সিবল অফ অল মেটালস। বুঝা গেল কি এখন একটু? আশা করি বুঝতে পারছি। আবার দেখি তো। এই দুইটা তো বুঝলাম। এইটাকে আমরা সুপারলেটিভ করতে পারবো? একটু করি না, পারি কিনা দেখি। নো আদার বার্ড ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য ফ্যালকন। সৈকত বলছে আগের ক্লাসে এইচডব্লিউ এর আনসার, এটা তো গ্রুপে তোমাদের হোমওয়ার্ক ওখানে দিয়ে দেওয়ার কথা, দেয় নাই? না দিলে দিয়ে দিবে। সাইমা একটা ভুল হয়ে গেল। মোস্ট আবার ফাস্টেস্ট হয় না। ফ্যালকন ইজ দ্য ফাস্টেস্ট অফ অল বার্ডস। এই যে দেখছো যে আমরা পারি, কিন্তু লিখতে গেলে একটু ভুল হয়ে যায়। এখন কি বোঝা গেল? ফ্যালকনের মতো ফাস্ট কেউই নাই। ফ্যালকন যে কারো থেকে দ্রুত গতির, ফাস্টার। ফ্যালকন সবচেয়ে দ্রুত গতির সব পাখির ভিতরে। কেমন? সো এইটা একটু খেয়াল রাখবো গাইস, ছোট শব্দ যদি হয়, ধরো ফাস্ট, কম্পারেটিভ ভাবে ফাস্ট টার, সুপারলেটিভে ফাস্ট টেস্ট। আর বড় শব্দগুলো হইলে কি হয়? ইউজফুল যখন ছিল, তখন ছিল মোর ইউজফুল, তাই না? আর ছিল মোস্ট ইউজফুল, কিংবা মোর ফ্লেক্সিবল, মোস্ট ফ্লেক্সিবল। সো বড় শব্দ হলে আমরা মোর মোস্ট যুক্ত করি, ছোট শব্দ হলে সাধারণত শেষে ইয়ার আর ইএসটি এগুলো যুক্ত করি। এখন মনে থাকবে? দুটো গুলাই ফেলবো না আমরা। যেমন এক্সপেন্সিভ অনেক বড় শব্দ, সো মোর এক্সপেন্সিভ, মোস্ট এক্সপেন্সিভ। আর এখানে কি ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট। পারলাম। ফ্যালকন হচ্ছে বাজ পাখি। আমি যদি বাজ, চিল এগুলো গুলিয়ে ফেলি, চিলটা হচ্ছে আরো বড়, বাজটা একটু ছোট। আবার ধরো এই চিতা, লিওপার্ড, জাগুয়ার, এগুলোর ভিতরে গুলাই ফেলি। এগুলা ভালো মতো মানে না চিনলে বুঝা খুবই মুশকিল কোনটা কি। তারপর আরো অনেক প্রাণী আছে, উলভারাইন, হানি ব্যাচার, আরো অনেক কিছু। ভালুকের ভিতরে আছে পোলার বিয়ার, গ্রিজলি বিয়ার, ব্ল্যাক বেয়ার। মানে এগুলা ভালোই লাগে এসব নিয়ে গল্প টল্প শুনতে, শিকার বা অভিযান, আমার এগুলো অনেক শোনা হয়। মারজানা বলছে আপনার খালামণি না ইংল্যান্ডের ডক্টর, ইয়েস, এন্ড শি ইজ কারেন্টলি ইন বাংলাদেশ। কালকে সকালে তার ফ্লাইট, সো আজকে হচ্ছে এখান থেকে আমি যাব ইনশাল্লাহ তার সাথে দেখা করতে। ওই যে সুবহানাল্লাহ, ঘড়িয়াল আর কুমির, হ্যাঁ, ওয়ান্স अगेन। ক্রোকোডাইল, অ্যালিগেটর, পার্থক্য ভালো বুঝি না। টর্টয়েস, টার্টল, পার্থক্য ভালো বুঝি না। খুব সম্ভবত টর্টয়েস মাটিতে আর টার্টল হচ্ছে পানিতে, এরকম একটা ব্যাপার আছে। ফ্যালকন প্রবাবলি ফাস্টেস্ট, আই ডোন্ট নো। চিলার ইগল এক না তো, অনেক আলাদা দুইটা পাখি, অনেক আলাদা। এবার আমরা এতক্ষণ দেখলাম যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সবকিছু ছাড়িয়ে, মানে সেরা, তার মতো আর কেউই নাই। ধরো তুমি তোমার ক্লাসে ফার্স্ট, কিন্তু কথা হইলো যখন তুমি অ্যাডমিশন টেস্ট দিবা, তোমাকে ফার্স্ট হইতে হবে না। অ্যাডমিশন টেস্টে ধরো 1,000 মানুষ আছে, আরো বেশি 1,00,000 মানুষ আছে। তোমার প্রথম 500 জনের ভিতরে হয়তো থাকতে হবে, তাই না? তাহলে অনেক মানুষের ভিতরে তোমরা অল্প কয়েকজন, কিন্তু তুমি সবার সেরা না, তুমি সেরাদের একজন। তখন কি হবে চলো সেই নিয়মটা চলো আমরা দেখি। ওয়াও। এই যে চলো দেখো, রাফি ইজ ওয়ান অফ দ্য মোস্ট হাম্বল বয়েজ। তার মানে কি? হাম্বল মানে খুব ভদ্র বিনয়ী, এরকম ছেলে আছে কয়েকজন। এর মধ্যে সবচেয়ে বেশি হাম্বল যারা, তাদের মধ্যে সে একজন।
বলে নাই যে সবার থেকে হাম্বল, বলছে সবচেয়ে বেশি হাম্বলদের একজন সে। তাহলে কম্পারেটিভে কি হবে? যদি বলতাম রাফি সবচেয়ে হাম্বল, তখন আমি কম্পারেটিভে বলতাম হি ইজ মোর হাম্বল দেন এনি আদার বয়। যে কারো থেকে হাম্বল, এখন কি সেটা বলতে পারবো না? আমি তো বলতে বেশিরভাগ ছেলের থেকে হাম্বল। বেশিরভাগ কি? মোস্ট। হি ইজ মোর হাম্বল দেন মোস্ট আদার বয়েজ। বেশিরভাগ ছেলে থেকে হাম্বল। সুপারলেটিভে আমরা কি বলতাম? রাফি ইজ দ্য হাম্বলেস্ট বয়, বা রাফির মতো হাম্বল কেউই নাই, তাই না? নো আদার বয় ইজ অ্যাজ হাম্বল অ্যাজ রাফি। এখন সেটা বলা যাচ্ছে না। এখন বলতে হবে যে খুব অল্প কিছু ছেলে আছে রাফির মতো হাম্বল, সে তাদের একজন। তাইলে এখন আমরা ভেরি ফিউ বয়েজ, এই যে, তাই না? ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ হাম্বল অ্যাজ রাফি। বুঝতে পারলাম? তায়াভা, তাই না? তৈয়বা, তায়াভা বলছে যে কালকে ইংলিশ এক্সাম ছিল, আলহামদুলিল্লাহ 80+ থাকবে ইনশাআল্লাহ। জোস, খুবই ভালো লাগতেছে। এগুলো শিখবো, জিপুতে পোস্ট দিবা বেশি বেশি। এটা তোমরা পড়তেছো, তোমরা ভালো করতেছো, এগুলো আমরা দেখতে চাই বেশি বেশি। সবাই মিলে এনকারেজড হই, তাই না? পজিটিভ জিনিস বেশি বেশি শেয়ার করলে ভালো লাগে, রাইট? তাইলে চলো তো আমরা একটু প্র্যাকটিস দেখি। এইটা একটু দেখি তো, কম্পারেটিভ সুপারলেটিভ আমরা একটু লিখি, দেখি পারি কিনা আমরা। আমার মনে হয় পারবো। পারবো আমরা? ইংল্যান্ডের ডক্টর হইতে গেলে কি করতে হবে? মারজানা, ইউ নো হোয়াট, যে ওইটা না এখন ভাবার দরকার নাই। মানে সবসময় মাথায় রাখবে যে তোমার যে স্টেপটা এখন নেই সেটা যেন ভালো করে নেই আমরা। তোমার কাজ হবে একটা মেডিকেলে চান্স পাওয়া। দ্যাটস অল ইউ হ্যাভ টু ডু রাইট নাও। সো তারপর এটা পরে দেখা যাবে। সাধারণত বাংলাদেশে যখন, শোনো একটা ব্যাপার কি, যে বাংলাদেশে আমরা অনেক দেখাই যে আমি পাবলিকে পড়ি, ও তো প্রাইভেটে পড়ে। বিদেশে এটা কেউ পুছে না। সত্যি কথা যেটা, দেখবা যে তুমি যদি গ্রামীণ ফোনে চাকরি করো, অনেকেই নর্থ সাউথ থেকে আসছে, ব্র্যাক থেকে আসছে। সো ওইটা না ভাইবো না যে আমি পাবলিক মেডিকেল না প্রাইভেট মেডিকেলে চান্স পেলাম। তুমি একটা এমবিবিএস ডিগ্রি নিলাম, তারপর দেশে থাকলে অনেকে এফসিপিএস করে, আর ইংল্যান্ডে মানে এমআরসিপি পরীক্ষা দিতে হয়, আমেরিকাতে মানে ইউসিএলএমই, ওইটা দিতে হয়। সো ওগুলো অনেক টাফ এক্সাম, বাট পারবা, কেন পারবা না? বাংলাদেশের একটা ভাই গত বছর মানে হায়েস্ট মার্ক পাইলো, রেকর্ড গড়ে সে মার্ক পাইছে এমআরসিপি এক্সামে, বুঝছো? সো এমআরসিপি পূর্ণরূপ আমার মনে নাই, কি জানি রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস, এরকম একটা কিছু আর কি। সো বাংলাদেশের মানুষ কিন্তু অনেক ট্যালেন্টেড, উই আর ডুইং ভেরি ওয়েল, এন্ড তোমরা ভালো করবা। সো যে যে ফিল্ডে যাও হয়ে যাবে, ভালো হবে ইনশাল্লাহ। আমরা কমেন্ট করতেছি, জোস, ফাউজিয়া, মারজানা, জুবাইদা, অনেকে করতেছে, কিন্তু একটু এলোমেলো হইতেছে না, অত সুন্দর হচ্ছে না। বলছে ঢাকার মতো বড় শহর খুব কম আছে, খুব অল্প কয়টা শহর ঢাকার মতো বড়। তাহলে কম্পারেটিভে কি হবে? চিন্তা করে দেখো, খুব বিশ্রী করে একটা মানচিত্র আঁকি। যদিও বিসিএস দিচ্ছি যেহেতু, তাহলে তো পারা উচিত মানচিত্র আঁকা, কিন্তু আমি অনেক ছবি ভালো আঁকি, কিন্তু মানচিত্র অত ভালো আঁকি না। এই জন্য ডিমবাজির মতো করে বাংলাদেশের মানচিত্র এঁকে ফেললাম। এখন দেখো, এটার প্যাটের মধ্যে আছে ঢাকা। ঢাকার মতো আরো ছোট ছোট বড় অনেকগুলো শহর আছে, আবার ঢাকার মতো বড় কয়েকটা শহরও আছে, ঠিক আছে? চট্টগ্রাম বা নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী। সো তাহলে কি ঢাকাকে সবার থেকে বড়? না, বলে না, বলছে খুব অল্প কয়টা শহর ঢাকার মতো। তাহলে কম্পারেটিভে আমাদের লার্জ থেকে করতে হবে লার্জার, তাই না? এটা আমরা জানি। কিসের থেকে লার্জার? এনি আদার সিটিজ সবার থেকে লার্জার না, বেশিরভাগ সিটিজ এর থেকে লার্জার। ঢাকা ইজ লার্জার দ্যান মোস্ট আদার সিটিজ। এবার সুপারলেটিভে কি করব? কি করা যায়? পারবো আমরা? লার্জেস্ট করতে হবে, তাই না? ইয়াস। তাহলে সেটা কি হতে পারে ভাবে একটু। ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি, ঢাকা সবচেয়ে বড় শহর, এটা বলতে পারবো না, কারণ আমরা দেখে আসছি ঢাকার মতো আরো কয়েকটা আছে, কয়েকটার মধ্যে ঢাকা একটা। বুঝে গেছে? ঢাকা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ। এই চারটা ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ। গাইস, এখন কি বুঝতে পারলাম? এই তো বুঝতে পারছি, তাহলে বাকিটাও বুঝতে পারবো। নিচেরটা আমার দেখানো তেমন কিছু নাই। সো এই দুইটা যে নিয়ম আমরা দেখলাম, এটা হচ্ছে ডিগ্রি ট্রান্সফরমেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম।
And এখানে আমরা অনেক বড় একটা ভুল করে ফেলি। কেমন? আমরা ভুলটা করি এখানে, তোমার খেয়াল রাখতে হবে কোথায় বলছে ঢাকা সবার থেকে বড় আর কোথায় বলছে ঢাকা সবচেয়ে বড়গুলোর একটা। এইটা একটু খেয়াল রাখবো আমরা। কেমন? চলো তাহলে আমরা আবার শুরু থেকে নিয়মটা দেখি আরেকটা বার। দুইটা নিয়মে আমরা দেখছি। এই যে দেখো, একটা হচ্ছে সবার থেকে ভালো, সবার থেকে সেরা, মানে ওর মতো কেউই নাই। তখন আমরা এই নিয়মটা দিচ্ছি, নো আদার দেন এনি আদার মোস্ট। ঠিক আছে? ওর মতো কেউই নাই, ও একাই 100। দেখো, ওর মতো কেউ নাই, ও যে কারো থেকে, সবার থেকে, তাই না, যে কারো থেকে ভালো, ও সবচেয়ে ভালো, তাই না? এটা আমরা পারি। আর যদি বলতো ভেরি ফিউ, মানে ওর মতো খুব অল্প কয়েকজন আছে, তখন আমরা এখানে কি করতাম, এনি আদার লা লিখে লিখতাম। এনি আদার মানে কি, যে কারো থেকে ভালো না, আমরা বলতাম মোস্ট আদার, বেশিরভাগের থেকে ভালো, তাই না? এটা বলতাম আমরা, বেশিরভাগের থেকে ভালো। আর এখানে শুধু মোস্ট বলতাম, যে সবচেয়ে সেরা না, আমরা বলতাম ওয়ান অফ দ্য মোস্ট, সবচেয়ে সেরাদের একজন সে। এই তো হয়ে গেল, তাই না? এই তো পেরে গেলাম। তাহলে এই দুইটা জিনিস খুব ভালো করে আমরা একটু খেয়াল রাখবো, না হলে কিন্তু সর্বনাশ। বুঝছো? পারবো তো নাকি? স্ট্রাকচার লিখে দিলে আরো ভালো হতো। এই যে স্ট্রাকচারই তো এইটা বাবা, স্ট্রাকচার লিখে দেয়া, এক্সাম্পল লিখে দেয়া, আর কি করবো বলো? শুধু সেইটাই না, তারপর আবার এতবার করে প্র্যাকটিস করানো। রাইট? সেখানে আসলে আর কিছু বাকি রাখি নাই, সবই দিয়ে দেয়া আছে। আবারও দেখি এক্সাম্পল গুলা, যে ধরো যে স্বর্ণের মতো মূল্যবান আর কোনো ধাতুই নাই, তাহলে স্বর্ণ যে কোনো ধাতুর থেকে মূল্যবান, স্বর্ণ সবচেয়ে মূল্যবান, তাই না? একদম ইজি হয়ে গেল জিনিসটা। বুঝতে পারছি? আর এর পরেটা কি ছিল সেটা আমরা দেখে আসছি। এবারে কিন্তু বলছে না যে সবার থেকে সেরা, এখানে বলছে যে সেরাদের একজন, তাই না? অ্যাডমিশন টেস্টের মতো, যে আমাকে সেরাদের একজন হইতে হবে। তারপর এখানে বলছে যে কারো থেকে সেরা না, বরং বেশিরভাগের থেকে সেরা, মোর দেন মোস্ট আদার। আর এখানে বলে নাই যে তার মতো আর সেরা কেউই নাই, বলছে তার মতো সেরা খুব অল্প কয়েকজন আছে, তাই না? সেটা আমরা দেখে আসলাম, সেটার এক্সাম্পল আমরা দেখে ফেললাম। দেখছি পারবো ভালো করে? অনেকে বলছে হ্যাঁ শহরের থেকে দামি ডায়মন্ড আছে, প্লাটিনাম আছে। আমাদের অফিসে একজন, ও হচ্ছে বিয়েতে, ও শ্বশুর বাড়িতে প্লাটিনামের একটা রিং গিফট পাইছে। And আমি খুব অবাক হয়েছে, যে ধরো স্বর্ণ কিন্তু আমরা দেখি চিনি একটু চকচক করে বা এরকম, ডায়মন্ড তো পুরো কাচের মতো। এন্ড বাংলাদেশে হচ্ছে সরকার বদলের পরে এটা একটা, মানে খুব বড় মানে ডায়মন্ডের কোম্পানি ধরা খাইছিল, যে ওরা নাকি আসলে ডায়মন্ডের নামে একটা মানে কাঁচই বিক্রি করে, মানে খুব ভালো মানের কাঁচ কিন্তু কাঁচ। ঠিক আছে? এর অনেক ঝামেলা আছে। ডায়মন্ড কিন্তু এতটাও রেয়ার কিছু না। একটা সিন্ডিকেট আছে, একটা জোস সিনেমা আছে, একটু সিনেমা টিনেমা দেখবা, বুঝছো? ভালো ভালো সিনেমা, মানে সিনেমা মানে খালি শাহরুখ খানের সিনেমা না, ওই ঝিঙ্কা চিকা নাচানাচি সিনেমা না, অনেক ভালো ভালো বিষয় নিয়ে সিনেমা আছে। এটা যেমন সত্যি কাহিনী অবলম্বনে ব্লাড ডায়মন্ড, অর্থাৎ তোমরা জানো যে আফ্রিকাতে অনেক দেশে এটা হয়, ওদেরকে দাস হিসাবে ওই ডায়মন্ডের খনিতে কাজ করায়, এই জন্য নাম হলো ব্লাড ডায়মন্ড, যে ওদের রক্ত মিশে আছে সেখানে। সো হীরা কিন্তু অনেক দামি কিছু না, সিন্ডিকেট করে রাখে, যে হীরাটাকে দুষ্প্রাপ্য একটা জিনিস বানায় রাখে, যে জিনিসটা বাজারে সাপ্লাই কম ডিমান্ড বেশি, সেটা দাম বেশি হবে, তাই না? সো হ্যাঁ, ডায়মন্ড তো আসলে একটা কয়লা, এক্স্যাক্টলি, মানে কয়লার একটা মানে রূপান্তরিত রূপ। আচ্ছা, এগুলো তো আমরা পড়ছি, আমরা তো পারি। তাহলে লাস্টে আরেকবার দেখি তো এটা পারি কিনা। এইটা করি আমরা, ভেরি ফিউ রিভার্স আর অ্যাজ লং অ্যাজ দ্য অ্যামাজন। গাইজ, আমরা কি এটা কম্পারেটিভ সোভালিটি পারবো? পারবো তো মনে হচ্ছে, পারবো না? রাফা এবং জয় সিনেমাটা দেখেছে, কদর আলীও দেখেছে, জোস। ও হ্যাঁ, সো অফিসে ওই ছেলেটা প্লাটিনামের রিং পরে আসছে, and আমি তো খুবই ইন্টারেস্টেড, দেখি তো জিনিস, and দেখতে না বুঝাই যায় না, মানে একদম নর্মাল একটা 20 টাকা রিং যদি পড়ো, আর ওইটার দাম 56,000 টাকা, প্লাটিনামের রিং যদি পড়ো বুঝাই যাবে না। ঠিক আছে?
সেগুলো একটু অদ্ভুত আর কি জিনিসগুলা। আচ্ছা, অ্যামাজন ইজ লার্জার দেন এনি আদার রিভার হয় নাই কিন্তু, আব্দুল মানাম ভুল করে ফেলছে। লামিয়া সঠিক বলেছে। দেখো এখানে কি বলছে, তারপর পৃথিবীর সবচেয়ে লম্বা যে নদীগুলো আছে সেই হিসাব করতে যাচ্ছি আমরা। এই হচ্ছে অ্যামাজন, এ হচ্ছে নাইল বা নীল নদ যেটা মিশরে, এই ধর আরেকটা, হ্যাঁ পদ্মা নদী, আর বাকিগুলো ছোট ছোট পুচকু পুচকু। এটাই এখানে বললো যে এতগুলো নদীর মধ্যে খুব অল্প কয়েকটা নদী অ্যামাজনের মতো লম্বা। কম্পারেটিভে কি হবে, অ্যামাজন যে কোনো নদী থেকে লম্বা না, অ্যামাজন বেশিরভাগ নদী থেকে লম্বা। অ্যামাজন ইজ লঙ্গার দেন মোস্ট আদার রিভার্স, রাইট? ইয়েস। আর সুপারলেটিভ কি হবে, অ্যামাজন তার মতো কেউই নাই, অ্যামাজন ইজ দ্য লংগেস্ট রিভার। না, এখানে একটু চেঞ্জ হবে। এখানে কি হবে যে অ্যামাজন হচ্ছে সবচেয়ে লম্বাগুলোর একটা, রাইট? ইয়েস, ওয়ান অফ দ্য লংগেস্ট রিভার। মনে হচ্ছে পারবো তাইলে না? হ্যাঁ, আমরা অবশ্যই পারবো, একটু প্র্যাকটিস করতে হবে, একটু প্র্যাকটিস করলেই পারবো, ভয়ের কিচ্ছু নাই। সো আমরা প্লিজ গাইস, এগুলো আমরা অনেকগুলো দিয়ে রাখছি, যে কয়টা পারি আমরা অবশ্যই কিন্তু গ্রুপে পোস্ট করব, না হলে কিন্তু শেখা হবে না। ঠিক আছে, সবাই পোস্ট করবো প্লিজ। 200 জন আছে, ওই যে 300 জন ছিল, মানে 276 77, ওরা নামাজের বিরতিতে গেছে, ফিরে আসে না, এখন কি করবো বলো? সাফাই যেটা বলে এটা অবশ্যই আমরা কিন্তু চাই ধীরে ধীরে জিনিসগুলো আনতে, যে অ্যাপে যদি হোমওয়ার্কটা সাবমিট করা যায় খুবই মজা হয়, তাই না? সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। সো আমরা কি স্ক্রিনশট নিছি? অসীম আমাকে একটা ফুল দিয়েছে, হুস করে আমি ফুলটা নিয়ে দিলাম। থ্যাংক ইউ। সবাই স্ক্রিনশট নিছি আশা করি। দ্য অনলি লিমিট টু আওয়ার রিয়েলাইজেশন অফ টুমরো ইজ আওয়ার ডাউটস অফ টুডে। সুন্দর একটা কথা, ভারী ভারী কথা, মানে হলো ভবিষ্যৎটা অনেক সম্ভাবনাময়, তাই না? তুমি চাইলে অনেক কিছু হতে পারবা, কিন্তু যদি আজকে বসে বসে সন্দেহ করো যে আমি তো কিছু পারি না, আমি তো কিছু পারি না, আমাকে দিয়ে কিছু হবে না, তাহলে তোমার ভবিষ্যৎটা সংকুচিত হয়ে যাবে, লিমিটেড হয়ে যাবে। So, আমরা পারি কিংবা না পারি, যেরকম ফ্যামিলি থেকেই আসি, কেউ হয়তো অনেক ভালো একটা শহরে, কেউ হয়তো গ্রামে, কেউ অনেক ভালো ফ্যাসিলিটি পাচ্ছ, কেউ হয়তো কিছুই পাচ্ছ না, তারপরে শিখতে তো আছো, ক্লাসটা তো সবাই সমানভাবে পাচ্ছ, এটুকু সুযোগ তো আমরা সবাই পাচ্ছি। So, আমরা একটু সম্ভাবনা ভাববো, আমরা পজিটিভ ভাববো, নেগেটিভ কথাগুলো কম ভাববো, হ্যাঁ, যে আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, এটা পারি না, সেটা পারি না, এগুলো বলবো না। ঠিক আছে গাইস? সো তাহলে সবাই তো মনে হয় যে একটু বিকালটা শেষ হয়ে যাচ্ছে, এখন সময় নেই খেলাধুলা করার, তারপরও যতটুকু টাইম পাও এনজয় ম্যান। সবাই ভালো থাকো, হ্যাভ আ গ্রেট উইকেন্ড, ঠান্ডা বাঁধেও না। আসসালামু আলাইকুম পোলাপাইন, আল্লাহ হাফেজ।